নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আমি কবির এবং বছরের শেষ রাতে 2024 একটি অত্যন্ত ঘটনাবহুল বছর। আগস্ট মাস থেকে আমরা জানি আরজি করের পাশবিক নির্মম ঘটনা নিয়ে সারা দেশ, সারা রাজ্য, সারা পৃথিবী তোলপাড়। 2025-এ কি দিন বদলাবে? দিন বদলের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। কারণ চলতি বছর অর্থাৎ 2024-এ আজকে যে বছরের শেষ দিন, সেই বছরেরই এপ্রিল মাসে মহামান্য কলকাতা হাইকোর্ট কিন্তু 2016 সালের এসএসসির যে প্যানেল, সেই সম্পূর্ণ প্যানেলটিকে অবৈধ ঘোষণা করেন এবং তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হয় এবং সুপ্রিম কোর্ট সেই রায়ের ওপর স্থগিতাদেশ দেন। আগামী 7ই জানুয়ারি অর্থাৎ নতুন বছরের প্রথম সপ্তাহের শেষ দিন কিন্তু সুপ্রিম কোর্টে এই বিষয়ের ওপর শুনানি রয়েছে। এবং যখন বর্ষবরণের রাতে সারা দেশ, সারা রাজ্য, সারা কলকাতা শহর আলোয় ভাসছে, আলোয় উজ্জ্বল, আলোর কোলাজ রাত শহরে, ঠিক সেই সময় কিন্তু এসএলএসটি শিক্ষক শিক্ষিকারা রাস্তায় তাদের অভিযোগ, তাদের জীবনের আলো নিভিয়ে দিয়েছেন ফেরদৌস শামীম আইনজীবী এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মারাত্মক অভিযোগের আঙুল আমরা শামীমদাকে পেয়েছি। শামীমদা, আপনার সঙ্গে এই বিষয়ে কথা বলে নেব। আপনি কাইন্ডলি বলুন, আপনার বিরুদ্ধে এই অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ, কীভাবে অ্যাড্রেস করবেন বিষয়টিকে? দেখুন, প্রথম কথা বলি, আমি মামলাকারী নই, না বিকাশবাবুও মামলাকারী। মামলাকারী যারা, তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তারা ওয়েটলিস্টেড ক্যান্ডিডেট ছিলেন অনেকেই, তারা তাদের যোগ্যতা মোতাবেক চাকরি পাননি, এই তাদের অভিযোগ ছিল। তারা ধরুন, যেমন শ্বেতা মামলা করেছিল, তার র্যাঙ্ক কত 140। তারপরে থাকা ব্যক্তি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ওই আন্দোলন করেছিল আর কি, ওই প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেছিল, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একটা যোগাযোগ তৈরি করে নিয়ে টুক করে। কিসের আন্দোলন? ওই যে নিয়োগ দিতে হবে যোগ্য ব্যক্তিদের, মন্ত্রীর মেয়েকে হঠাৎ করে লিস্টে এনে দিয়েছে, তো আন্দোলন করছিল। সেই আন্দোলন করতে করতে আন্দোলনকারী নেতাকে টুক করে মমতা ব্যানার্জি চাকরি দিয়ে দিয়েছে, তার দল চাকরি দিয়ে দিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় চাকরি দিয়ে দিয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে বলেছিল যে এই 5 সদস্যের কমিটি তৈরি করতে, তাকে চাকরি দেওয়া হয়েছে, অথচ সে সেতাবের পরে নেয়। ওই সেতাব মামলা করতে হবে, এরকম করে সব মামলা করতে এসছে। ওই দুর্নীতি ধরা পড়েছে একেবারে শেষ প্রান্তে এসে। প্যানেলের ভ্যালিডিটি থাকা অবস্থায় এই দুর্নীতি ধরা পড়েনি। যখন এই তথ্য সমৃদ্ধ হয়েছে সেতাবরা, নাসরিনরা, তখন তারা এসে মামলা করেছে। আব্দুল গনি আনসারি সহ লক্ষ্মী টুঙ্গা যারা মামলা করেছে, সকলেই তারা মামলা করেছে যখন তথ্য সমৃদ্ধ হয়েছে। কারণ তথ্য সমৃদ্ধ হওয়ার পর তারা মামলা করেছে। আমরা যখনই মামলা করি, একটা করে মামলা করি, আর শুধু বলে এসএসসি বলে আমাদের ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এরকম গোটা 25টা এভিডেভিট দিয়ে বলে ভুল হয়ে গেছে। আমরা তখন সমস্ত এভিডেভিটগুলো আমি একদিন কী করলাম, এই সমস্ত এভিডেভিটগুলো একসঙ্গে করে একটা এক্সেপশনে, এই যে রিপোর্ট ফাইল করেছিল এভিডেভিট আকারে, একসঙ্গে এক্সেপশন এই সমস্তগুলো উদাহরণগুলো দিয়ে, যে দেখুন, যে আমি বুঝতাম যদি 1 নম্বর ব্যক্তিকে দেওয়ার জায়গায় 2 নম্বর ব্যক্তিকে দিয়ে দিয়েছে, কাউন্সিলিংয়ে একটা ভুল হতে পারে, এত কেন ভুল হবে? আর তার থেকে বড় কথা, নন লিস্টেড ক্যান্ডিডেট যাদের তথ্য কাউন্সিলিং যারা করছে তাদের কাছে থাকার কথা না, তারা কীভাবে অ্যাপয়েন্টমেন্ট পেল? তাহলে নিশ্চিতভাবেই এই ভুলটা অনিচ্ছাকৃত ভুল, এটা ইচ্ছাকৃত ভুল। এবং এই ইচ্ছাকৃত ভুলটি বেসিক্যালি যেটুকু দেখা যাচ্ছে, যেগুলো মামলা ফাইল করছি বলে স্বীকার করছে, এর বাইরে আরও রয়েছে। সিবিআই তদন্তের নির্দেশ দিল আদালত। তারপর সিবিআই ওএমআর শিট উদ্ধার করলো, তারা হার্ড ডিস্ক উদ্ধার করলো, 3টে হার্ড ডিস্ক। সেখান থেকে বোঝা গেল কীভাবে ওএমআর শিটে প্রাপ্ত নাম্বার 0 হওয়া সত্ত্বেও কীভাবে সেটা 53 হয়েছে বা 43 হয়েছে। ওইভাবে ওএমআর শিটের মার্কস ম্যানিপুলেশন বোঝা গেল, কারণ ওএমআর শিটে অ্যাকচুয়াল মূল্যায়ন করলে 0 পাওয়া উচিত, কিন্তু তাকে 43 করা হয়েছে বা তাকে 53 করা হয়েছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু সিবিআই তদন্তের ফলে এলো। সিবিআই তদন্ত করে ওএমআর শিট যে নাম্বারের ভ্যারিয়েশন, নাম্বারের যে পার্থক্য, সেটা পেল। র্যাঙ্ক জাম, নন লিস্টেড ক্যান্ডিডেট, এছাড়াও ধরুন এই যে এখনও পর্যন্ত ধরুন যে ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করা, সেটা কিন্তু 2022 সালের ফাইল করা একটা মামলার পরিপ্রেক্ষিতে হয়েছে। সেখান থেকে বোঝা গেছে কীভাবে রেশিও ভায়োলেট করেছে। এখনও পর্যন্ত সেই মামলা, কিন্তু সেই মামলা নিয়ে যে খুব বেশি শুনানি হয়েছে তা কিন্তু নয়, এই রেশিও ভায়োলেশন নিয়ে। সেই মামলা কিন্তু এই যে শিউলি খাতুনের মামলাতে তথ্য উঠে এসেছিল, আরও অনেক মামলায় তথ্য উঠে এসেছিল, সেগুলো পরবর্তীতে উঠে এসেছিল যখন
আদালত নির্দেশ দিয়েছে যে মেরিট লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করার, তখন সেই তথ্যগুলো উঠে এসেছিল। কিন্তু আদালত দেখেছে কি, তাদের বারবার বলছে যে তোমরা যে বিভিন্ন ধরনের দুর্নীতি করেছো, র্যাঙ্ক জাম, নন লিস্টেড ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট, ওএমআর শিটে প্রাপ্ত নাম্বার হওয়া উচিত 0, তাকে বাড়িয়ে 53 বা 43 করেছো, তোমরা প্রকৃত তথ্য দাও। আদালত বারবার এই কথা এসএসসিকে বলেছে, বোর্ডকে বলেছে, রাজ্য সরকারকে বলেছে। উল্টে রাজ্য সরকার কী করেছে, যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি বাঁচানোর জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে একজনেরও চাকরি যাবে না। এইগুলো তো রাজ্য সরকার, এসএসসি এবং বোর্ড তারা যদি প্রকৃত তথ্য দিত তাহলে আজকে মানবিক মুখ্যমন্ত্রী। আচ্ছা, মুখ্যমন্ত্রীর মানবিক মুখ শুধুমাত্র এই অযোগ্য চাকরি প্রাপকদের জন্য কেন? মানে যারা ওই মুখ্যমন্ত্রীকে বা তার দলকে 25 লক্ষ, 20 লক্ষ, 15 লক্ষ দেয়, তাদের জন্যই শুধুমাত্র মানবিক মুখ? আচ্ছা, এই গোটা পরীক্ষা ব্যবস্থায় কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল এই 3-4টে নিয়োগ প্রক্রিয়া? গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম একাদশ, নিয়ার অ্যাবাউট 22 লক্ষ। 22 লাখ। আচ্ছা, তাদের মধ্যে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর দরদ কেন ওই অযোগ্য চাকরি প্রাপকদের জন্য? কেন মুখ্যমন্ত্রীর দরদ 22 লক্ষ ক্যান্ডিডেটদের জন্য নয়? আচ্ছা, মুখ্যমন্ত্রীর এত দরদ, আচ্ছা কালীঘাট পাড়ায় কতজন ফুটপাতে বসবাস করে? মুখ্যমন্ত্রীর তো পরিবারের 35টা প্লট ওই কালীঘাট পাড়ায় আছে, তো তাদের জন্য তো দরদ। আপনার অভিযোগ? অভিযোগ না, গণশক্তি বের করে দিয়েছে। গণশক্তি বের করে? হ্যাঁ, তো মুখ্যমন্ত্রী বলো গণশক্তির বিরুদ্ধে কবে মামলা করবে? মুখ্যমন্ত্রীর পরিবারের হাতে 35টা প্লট রয়েছে, গণশক্তির প্রকাশিত তথ্য। মুখ্যমন্ত্রী বলুন কবে মামলা করবে? ফাইন, চ্যালেঞ্জ থাকলো। ফাইন। তাহলে আচ্ছা, মুখ্যমন্ত্রীর দরদ রাস্তার বসবাস করে ফুটপাতবাসী শিশুটির জন্য, পথ শিশুর জন্য নয়। মুখ্যমন্ত্রীর দরদ ওই 22 লক্ষ পরীক্ষার্থী যারা পার্টিসিপেট করেছে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশে, তাদের জন্য নয়। মুখ্যমন্ত্রীর দরদ কাদের জন্য? যারা মুখ্যমন্ত্রীর দলের নেতাদের অর্পিতাদের ওই খাটের তলায় কাঁড়ি কাঁড়ি টাকা পৌঁছে দেয়, তাদের জন্য। মুখ্যমন্ত্রীর দরদ যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে তাদের জন্য, যারা টাকা দিতে পারেনি তাদের জন্য নয়। শামিন্দা, আপনার বিরুদ্ধে এবং বিকাশবাবুর বিরুদ্ধে মানুষের অভিযোগ এবং আপনাদের কাছে স্পেসিফিক বক্তব্য। আমার স্পেসিফিক প্রশ্ন, সেই মানুষ কারা? সাধারণ মানুষ এবং যাদের সিম্প্যাথি রয়েছে। কারা? চাকরি প্রার্থী, যারা এসএলএসটি। না, আমি তো বলছি এই 22 লক্ষ চাকরি প্রার্থীর কে বলেছে বলুন? এই 22 লক্ষ চাকরি প্রার্থীর কে বলেছে? 22 লক্ষ চাকরি প্রার্থীর কে বলেছে? একটা মানুষের একটা মোশন এই মুহূর্তে, ইউ ক্যান্ট ডিনাই দ্য পিপলস নোশন। সেই জায়গায় তারা কারা ভালো করে বলুন। তারা হচ্ছে 1 নম্বর, যারা হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের এবং বিশেষ করে বলতে গেলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য। কারণ কিরকম স্নেহধন্য? কেউ অর্থ দিয়ে যারা চাকরি পেয়েছে তারা, বা যারা রাজনৈতিকভাবে ওই দলটিকে অনুসরণ করে, এরা ছাড়া আর কেউ নেই। শামীমদা, আপনার অভিযোগের আঙুল বারবার করে মুখ্যমন্ত্রীর দিকে উঠছে, কিন্তু আমার এখানে স্পেসিফিক বক্তব্য, আমার এখানে নির্দিষ্ট বক্তব্য, মানুষের বক্তব্য আপনার কাছে এবং বিকাশবাবুর কাছে, যে যারা যোগ্য, আপনারা নিজেরা একাধিকবার দাবি করেছেন যে এই প্যানেলে যোগ্য পরীক্ষার্থী অনেকে আছেন, তারা কেন বঞ্চিত হবেন? আপনারা সেগ্রিগেশন করছেন না কেন? এটার স্পেসিফিক উত্তর কী রয়েছে? সেগ্রিগেশন করছেন না কেন আপনারা? প্রথম কথা, সেগ্রিগেশন কে করবে? আমি বা বিকাশ ভট্টাচার্য যে মানে আইনে কোন প্রভিশন অনুযায়ী বিকাশ ভট্টাচার্য বা ফিরদৌস শামীমের উপর এই ক্ষমতা অর্পিত হয়েছে, একবার আমার সেই আইনের সেই প্রভিশনটা আমাকে বলে দেবেন। আচ্ছা, আমি ধরে নিলাম আমাকে বিকাশ ভট্টাচার্য বাদ দিন, আপনি একটা লোক চুজ করুন যে ভারতবর্ষের মানে সর্বোচ্চ সৎ, সর্বোচ্চ জ্ঞানী, আইনে তাকে অধিকার দেওয়া হয়েছে। তাকে দেওয়া হয়েছে। আইনে এই অধিকার এসএসসির, আচ্ছা, আইনে এই অধিকার বোর্ডের, আইনে ওই অধিকার সরকারের। বোর্ড তো বলছে কারোর চাকরি যাবে না, বোর্ড কখন বলেছে? সরকার বলছে কারোর চাকরি যাবে না। ওইটাই তো, এখানেই তো, তাহলে এখানে ক্ল্যাশ অফ, এইখানে হচ্ছে বোর্ড যে সরকার যখন এই পদক্ষেপটি নিচ্ছে, আপনি নিশ্চয়ই বলবেন, আমি আপনাকে থামাবো না। আপনাকে বলছি, সরকার কিন্তু কোর্টে গিয়ে এক কথা বলছে, আর সরকারের মুখ মমতা ব্যানার্জি কিন্তু কোর্টের বাইরে। আপনি এই জায়গায় দাঁড়িয়ে একটা কথা অস্বীকার করতে পারেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমোহিনী ক্ষমতা বা মানুষের কাছে তার অ্যাকসেপ্টেন্স। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দাঁড়িয়ে একটা কথা বলছেন, কারুর চাকরি যাবে না, আমি মানুষের নোশনের কথা বলছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে অ্যাডভোকেসি করছি না, আপনার হয়ে অ্যাডভোকেসি করছি না। মানুষের মধ্যে যে ধারণা তৈরি হচ্ছে যে আপনার এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য মূলত এবং আপনাদের টিমের জন্য মানুষের চাকরি চলে যাচ্ছে, এই জায়গাটাকে আপনি ডিফেন্ড করার কি অস্ত্রে ডিফেন্ড? আচ্ছা বলুন তো, যদি ধরুন আমি বা বিকাশবাবু সওয়াল না করে অন্য যে কোনো আইনজীবী সওয়াল করতে পারতেন, এবং সেই আইনজীবী
নিশ্চিতভাবে আমি মনে করি না যে আমি আর বিকাশবাবুই একমাত্র আইনজীবী রয়েছে যারা অনেকে রয়েছে। অনেকেই রয়েছেন, আবার অনেকে আবার ধরুন টেন্টেডেড হয়ে যারা অ্যাপিয়ার করছেন তারাও অসাধারণ আইনজীবী, কোনো সন্দেহ নেই। সকলে তাদের বক্তব্য আদালতে পেশ করেন, যারাই অ্যাপিয়ার করেন, সে আমি অ্যাপিয়ার করি, বিকাশবাবু অ্যাপিয়ার করুন, বা যারা টেন্টেডের হয়ে অ্যাপিয়ার করছেন, যারা রাজ্য সরকারের হয়ে অ্যাপিয়ার করছেন, যারা এসএসসির হয়ে অ্যাপিয়ার করছেন, তারা প্রত্যেকেই তাদের নিজস্ব যুক্তি দিয়ে, আইনি বোধ দিয়ে, আইনসঙ্গত যুক্তিবোধ দিয়ে বক্তব্য রাখেন, তার পরিপ্রেক্ষিতে আদালত রায় দেয়। আমি সওয়াল করছি মানে এই নয় আমি মামলাকারী। প্রথম কথা, আমি মামলাকারীও নই, বিকাশবাবুও মামলাকারী নয়, আমরা মামলাকারী পক্ষের আইনজীবী মাত্র। আমি সওয়াল করছি মানে সেই সওয়ালটি গ্রহণযোগ্য হয়ে যাবে তা কিন্তু নয়, তার অপর দিকের আইনজীবীও রয়েছে। এবং শুধু তাই না, এই যে ধরুন ক্যালকাটা হাইকোর্ট প্রতিটি চাকরি প্রাপককেই সুযোগ দিয়েছিল, আপনি আপনার বক্তব্য রাখুন, আপনি সুযোগ ব্যবহার করবেন কি করবেন না সেটা নিতান্তই আপনার বিষয়। আপনি সুপ্রিম কোর্টে মামলা আছে এখন বর্তমানে বিচারাধীন, আপনি চাইলে আইনজীবী দিতে পারেন। ইভেন ভারতবর্ষের আইনে এই সুযোগও রয়েছে, আপনি চাইলে নিজের সওয়াল নিজে করতে পারেন, তাহলে আপনি সেই সুযোগ গ্রহণ করুন। আপনি যেটা পারেন না সেটা হলো কোনো আইনজীবীকে আক্রমণ করতে। এটা যখন কখন তৈরি হয়, যখন ওই বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ প্রভু তৈরি হয়। চিন্ময় কৃষ্ণ প্রভু তো দেখছেন না, চিন্ময় কৃষ্ণ প্রভুর ক্ষেত্রে দেখছেন যে তার আইনজীবী অ্যাপিয়ার করতে, এটাকে আপনি মানে বলে পারেন যে এটা গণতান্ত্রিক পরিবেশ। রবীন্দ্রনাথ ঘোষ সম্ভবত তার আইনজীবী, তার আইনজীবীকে আমি এ নিয়ে আপনার সঙ্গে কথা বলেছি। তাহলে এই যে ললেস সিচুয়েশন কেন তৈরি হচ্ছে, যে আইনজীবীদের মানে রাস্তায় দাঁড়িয়ে কেউ ডিকটেট করছে যে আইনজীবী এটা কেন বলছে, বলতে পারেন টেন্টেড ক্যান্ডিডেট হয়ে যায় আইনজীবী অ্যাপিয়ার করছে, তাকে নিয়ে আপনি বলতে পারেন না, এগুলো বলতে পারেন না। আইনজীবী যে অ্যাপিয়ার করছে বলতে পারেন, আজমল কাসেমের হয়ে যে অ্যাপিয়ার করছে বলতে পারেন না। আপনি হাজি মস্তানের হয়ে যে অ্যাপিয়ার করছে তারপর বলতে পারেন না। সে আইনজীবী হিসেবে তিনি সওয়াল করছেন। এবার বলি যে এই ক্ষেত্রে কী হয়েছে, এই ক্ষেত্রেও দুর্নীতি করেছে রাজ্য সরকার, দুর্নীতি করেছে পার্থ চট্টোপাধ্যায়রা, দুর্নীতি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়রা। এসএসসি যার উপর দায়িত্ব অর্পিত ছিল আইনসম্মতভাবে রেকমেন্ডেশন দেওয়া আইন মোতাবেক, তারা কি করেছে, তারা অযোগ্যদের রেকমেন্ডেশন দিয়েছে, বোর্ড অযোগ্যদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে, আর রাজ্য স্কুলগুলোতে গিয়ে তারা জয়েন করেছে, রাজ্য সরকার অ্যাপ্রুভাল দিয়েছে। যাদের উপর স্ট্যাটুটারি দায়িত্ব রয়েছে তারা দায়িত্ব পালন করছেন না, দিয়ে বলছেন যে না ওই বিকাশবাবু করে দিলে কিন্তু সেটা বৈধ হয়ে যাবে নাকি, কে বলবে এটা? মানে এই যুক্তিবোধ, এই মানে অবুঝদের কে বোঝাবে যে বিকাশবাবু কালকে বিকাশবাবু বলে যার মাথায় টিপ দিয়ে দেবে সেই বলে যোগ্য হয়ে যাবে নাকি? এটা কখনো হয়? সৎ পরীক্ষার্থীদের কী হবে? কারা সৎ, কে সৎ, আপনি এটা ডিটারমিন করবেন কী করে? এইটা ডিটারমিনেশনের দায়িত্বই তো। তার মানে আমি যা এসেন্স পাচ্ছি, যারা অসৎ তাদের জন্য সাফার করছেন, যারা সৎ তারাও। ভালো করে বুঝুন যে আসলে এই যে যারা নিজেদের যোগ্য বলছেন, তারা তাদেরকে যোগ্য বলার জন্য যাদের উপর দায়িত্ব অর্পিত ছিল তারা কারা? তারা বিকাশ ভট্টাচার্য বা কৃদ্রস্বামীর নয়, তারা সেই ব্যক্তিটির নাম হচ্ছে মমতা ব্যানার্জি, সেই সংস্থাটির নাম হচ্ছে এসএসসি, সেই সংস্থাটির নাম হচ্ছে বোর্ড, সেই সংস্থাটির নাম হচ্ছে সেই আর্টিকেল 12 অথরিটির নাম হচ্ছে রাজ্য সরকার। কারণ ভোট দিয়ে নির্বাচিত করেছেন মমতা ব্যানার্জিকে। মমতা ব্যানার্জি 2016 সালে রুল বানিয়েছে 1 বছরের মধ্যে সব ডেস্ট্রয় করে দেবো, ডিজিটাল কপি রাখা হবে কি হবে না সেই নিয়ে সাইলেন্ট। আরটিআই একটা বলা আছে 20 বছর তুমি তথ্য রেখে দেবে। কিসের ডিজিটাল কপি? ওই আমার ডিজিটাল কপি নিয়ে তো কোনো রুল নেই। এত লক্ষ ডিজিটাল কপি রাখা সম্ভব নাকি? 3টে হার্ড ডিস্ক লাগে, তো সিবিআই উদ্ধার করেছে। আপনি ডিজিটাল কপির কথা বলছেন, ফিজিক্যাল কপি? ফিজিক্যাল আপনি ডিজিটাল কপি রাখেননি কেন? আমি বলছি ডিজিটাল কপি রাখা আছে। আমরা আদালতে বারবার এটাই প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, যারা হয়তো না বুঝে বলছেন, আমরাই তো বরঞ্চ চেষ্টা করেছি সিবিআই এর দেওয়া ওই যে ওএমআর শিটগুলো সব হচ্ছে আসলে পরীক্ষার্থীদের ওএমআর শিট। আর উল্টে রাজ্য সরকার বলছে ও কপি তো ওই সিবিআই দিয়েছে, এসএসসিও হাত একটু কচলে বলছে যে ও কপি তো আমাদের কাছে নেই, ওটা সিবিআই দিয়েছে। আর যারা ধরুন কোট আনকোট টেন্টেড ক্যান্ডিডেটদের, তারা বলছে ওটা আমাদের ওএমআর শিট। তার মানে আপনারা সচেষ্ট হয়েছিলেন? আমরা তো এখন সচেষ্ট কেন, আমরা তো ওটা প্রতিষ্ঠা, ওটার উপর ভিত্তি করে তো আমরা বলছি যে ওটার উপর ভিত্তি করেই
এভুলুয়েশন করো, মূল্যায়ন করো। দর্শক, একজন নিরপেক্ষ স্বাধীন সাংবাদিক হিসেবে কিন্তু মানুষের কাছে সত্যি তুলে ধরার দায়বদ্ধতা এবং আমাদের শুধু আছে। তাই না, আপনারা বুঝে নিতে হবে, এইটা প্রতিষ্ঠা করার জন্য আমরা সেতাবের ওএমআর শিট 2024 সালে সেতাবউদ্দিন এসএসসির কাছে আরটিআই করলো। যে ওএমআর শিটটি পেল, তারা সেই আরটিআই রিপ্লাই এসএসসি বললো আমাদের ডাটা থেকে দেওয়া এই সেতাবের ওএমআর শিট। নাসরিন আরটিআই অ্যাপ্লিকেশন করলো, তার জবাবে এসএসসি যে ওএমআরটি দিল সেটা বললো আমাদের ডাটা থেকে পাওয়া। আমরা যখন আদালতে প্লেস করলাম, এসএসসি তখন হাত কচলিয়ে বললো যে না না, ওটা আমরা সিবিআই ডাটা থেকে দিয়েছিলাম, ওখানে লিখেছি ও কথা, কিন্তু আসলে আমরা সিবিআই ডাটা থেকে দিয়েছিলাম। তাহলে ডিনাই কে করছে? ডিনাই কে করছে? এসএসসি। এসএসসি নিয়ে ওই ক্যান্ডিডেটরা বলছে না। আচ্ছা, যারা আপনি বলতে পারেন, প্রথমত কোনো আইনজীবী নিয়ে আপনি বলতে পারেন না। আচ্ছা, আপনি খোঁজ নিয়ে দেখুন তো, যে যারা বলছে যে সিবিআই এর উদ্ধার করা ডাটা আসলে ডাটা নয়, আসলে প্রকৃত ডাটা নয়, এই যেমন অর্ডার শিটে লেখা আছে 35 নম্বর প্যারাগ্রাফ পড়ে চলে যাবেন। একজন তৃণমূলের সাংসদ বলেছেন, আইনজীবী। ওই তার নিয়ে বলেন না তো, বলতে পারেন না। প্রথম কথা, আইনজীবী সম্পর্কে বলতে পারেন। আপনারা দেখুন, আপনারা দেখবেন এই যারা বলছে না, তারা দেখবেন মমতা ব্যানার্জি নিয়ে সাইলেন্ট, তারা যে স্ট্যান্ড নিচ্ছে। আমি বলছি সিবিআই এর ডাটা, যে ডাটাগুলো সেগুলো যে ওএমআর শিট সিবিআই তুলে দিয়েছে এসএসসির হাতে, যে সেতাবের ওএমআর শিট, ওটা সেতাবের ওএমআর শিট, সেতাব বলছে আমার ওএমআর শিট, নাসরিন বলছে ওটা আমার ওএমআর শিট। আচ্ছা, বলছে না কে যে ওটা ওই যে তার ক্যান্ডিডেটের ওএমআর শিট? কে বলছে না সেটা? কে বলছেন না? আমি দশম বলছেন না, বিকাশ ভট্টাচার্য বলছেন না, কে বলছে? ইওর পয়েন্ট ইজ টেকেন। আপনার আসলে বিরুদ্ধে এরা কেন বলছে বলুন তো? এরা দেখবেন সেই নিয়ে চুপ, সেই নিয়ে নিশ্চুপ, মমতা ব্যানার্জি নিয়ে নিশ্চুপ, দুর্নীতি করলো এসএসসি নিয়ে নিশ্চুপ, বোর্ড নিয়ে। আসলে এগুলো দেখুন, আপনাকে একটা কথা বলি, ওই ধর্মতলা চত্বরে কেউ যদি একদিন একবেলা একটা সভা করতে চায়, তাহলে তাকে আদালতে গিয়ে মামলা করতে হবে। আমরা বুঝি না নাকি কে কুণাল ঘোষের খই লিখাচ্ছে? আমরা বুঝি না। আপনি নিজের নামটি টেনে আনেন। আপনার বিরুদ্ধে কিন্তু অভিযোগ হয়েছিল আপনি কিন্তু অপরিমিত অর্থের বিনিময়ে মামলা করে দিচ্ছেন একের পর এক। তা অবশ্যই আমি একজন আইনজীবী হিসেবে অবশ্যই। দেখুন, আমি একটা কথা বলি, যে যদি বলেন যে আইনজীবী হিসাবে কেউ অর্থ নিতে পারবে না, তা রাজ্য সরকার আপনার ট্যাক্সের টাকা আমার ট্যাক্সের টাকা, মানে আমি আইনজীবী হিসাবে যে ইনকাম করি সেখান থেকেও তো একটা অংশ ট্যাক্স আকারে যায়। তো সেই ট্যাক্সের টাকায় রাজ্য সরকার আইনজীবী হিসেবে কত টাকা ফিস দিয়েছে সেই তথ্য প্রকাশ করবে। আমি তো বলেছিলাম কত টাকা সেটা মমতা ব্যানার্জি বলবে, আমি তো জানি না, খবর আছে? আমি তো জানি না। মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবেন, বা যারা বলছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন। কিন্তু আমি জানি যে সিবিআই তদন্ত আটকানো, যে সিবিআই এর তদন্তের উপর নির্ভর করে আজকে বলছেন আমি যোগ্য, কারণ ওই লিস্টে আমার নাম নেই, সেই সিবিআই তদন্ত আটকানোর জন্য রাজ্য সরকার কত টাকা খরচা করেছে? রাজ্যের কোষাগারে কোটি কোটি টাকা স্বনামধন্য আইনজীবীকে নিয়োগ করতে গিয়ে একাধিকবার খরচ হয়েছে। আর দ্বিতীয় কথা বলি, যে সেই আইনজীবীর কাছে লোকে আসবে যে আইনজীবীর সেই ক্ষমতা রয়েছে, তার দক্ষতা রয়েছে, তার প্রফিসিয়েন্সি রয়েছে, স্বাভাবিকভাবে তার কাছে লোক আসবে এবং খুব স্বাভাবিকভাবে আইনজীবী এর সাথে ফিজ নেবে। আইনজীবীকে গরু চুরি করবে, বালি চুরি করবে, চাকরি চুরি করবে? ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমার আপনার কাছে শেষ প্রশ্ন, একদম শেষ প্রশ্ন, যারা চাকরি হারাচ্ছেন বা হারাতে যাচ্ছেন, যদি হারান, আমরা চাইবো না কারুর চাকরি যাক, না, একদম না, এটা ভুল হচ্ছে। না, যারা সাদা খাতা জমা দিয়ে আমরা চাইবো গোটা সিস্টেমটা তার চাকরি যাবে। এবং শুধু তাই না, দেখুন ভালো করে বুঝুন, আসলে এটা উদ্দেশ্য প্রণোদিত। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বুঝেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছে যে 5,000 হোক, 15,000 হোক আর 25,000 হোক, চাকরি বাতিল হবে। আসলে চাকরি বাতিল হলে এটা একটা রাজনৈতিক খেলা। চাকরি ওই দেখো বিকাশ ভট্টাচার্য দেখে নিল। আচ্ছা, যারা বলছেন যে সিবিআই এর ডাটাটাই অনুযায়ী আমার নাম লিস্টে নেই, কই তারা তো কোর্টে গিয়ে বলছে না, যা সিবিআই এর ডাটাটাই সঠিক, কোর্টে গিয়ে বলুন না। যারা ধরেন যোগ্য বলে নিজেদের ক্লেম করছেন, তারা কোর্টে গিয়ে কেন উদ্দাক্ত কণ্ঠে বলছেন না যে সিবিআই এর ডাটাটা সঠিক? তারা তো আপনাদেরকে তো সব লিস্ট ফিস্ট দেখাচ্ছে, দিয়ে বলছে এই দেখো সিবিআই লিস্ট অনুযায়ী আমাদের নাম লিস্টে নেই, তাহলে সিবিআই ডাটাটা সঠিক। কোর্টে গিয়ে বলছেন না কেন? কোর্টে গিয়ে কেন বলছেন না?
এই স্ট্র্যাটেজি বুঝি। দেখুন এখানে হালকা করে মমতা ব্যানার্জির সাথে থেকে দিচ্ছেন, হালকা করে, আমি নিশ্চুপ থেকে এতে বাঁচবেন না, হালকা করে মমতা ব্যানার্জির সাথে থেকে যাচ্ছেন, বার্তা দিচ্ছেন। ওই যেমন হালকা করে ওই প্রেস ক্লাবের সামনে যেমনভাবে সেতাবকে বঞ্চিত করে। এক কথায় বলুন, দায় কার? দায় মমতা ব্যানার্জি, দায় রাজ্য সরকারের, এবং দায় তৃণমূল কংগ্রেসের অসীম লোভের। যদি এই জিনিস না করতো, এবং আরও পরিষ্কার করে বলতে গেলে যদি এরা এই জিনিস না করতো, এরা যদি অর্থের বিনিময়ে চাকরি না দিত, তাহলে একজনেরও চাকরি যেত না। যারা এসএসসি যদি সঠিকভাবে নিয়োগ করতো, কার চাকরি দিত? আপনি ফিরদৌস শামীম, বিকাশ ভট্টাচার্য যে যুক্তিই দেন, একাধিকবার মুখ্যমন্ত্রী আপনাদের আগেও বলেছিলাম, আজকে সব রাস্তায় বলছেন, বাড়িতে বলছেন, আমি আগে একাধিকবার বলেছিলাম যে পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধিসম্পন্ন আইনজীবী নিয়ে আসুন, যুক্তিবোধী রাখুন। সাদা খাতা কখনোই ভর্তি খাতা বলে প্রমাণ করতে ঠিক, ফাইন। আপনি একাধিকবার মুখ্যমন্ত্রীর দিকে কিন্তু আঙুল তুলছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে খুব সিরিয়াস অ্যালিগেশন। আমার শেষ প্রশ্ন, আপনাকে আমি বলি, আমি যে বললাম সেতাবের পিছনের যে র্যাঙ্কে থাকা ব্যক্তি চাকরি পেয়েছেন, তার সাথে মুখ্যমন্ত্রীর ভিডিও আপনার কাছেও আছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন 5 সদস্যের কমিটি তৈরি করে দাও, পার্থকে বলে দেবো একটা কমিটি তৈরি করে, সে ভিডিও আপনার কাছে অন এয়ার আছে। হ্যাঁ, এবং শুধু তাই না, সেই কমিটিকে ইলিগাল কে বলেছে? আদালত বলেছে। মুখ্যমন্ত্রী, আমি তো বলছি যে এই দুর্নীতির পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি যুক্ত। শ্যামদা, নতুন বছর আসছে একদম আমার দর্শকের জন্য, এবং যারা এবং এইখানেই আসলে যেহেতু সরাসরি যুক্ত, সেই জন্য বেসিক্যালি যাতে রাজনৈতিক দায়টি ঝেড়ে ফেলা যায়, সেই জন্য পেটুয়া কিছু জনকে দিয়ে, সকলকে বলছি না, একদল যারা না বুঝে পথ অনুসরণ করছে, আর এক দল কনসাসলি বুঝে, একদম ঠিকভাবে বুঝে মেলাইন করছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাচ্ছেন। আমাকে ও বললে কিছু যায়, আচ্ছা ফাইন। এবং শুধু তাই না, ও বলে দেখুন না, আমাকে আমার পথ থেকে সরাতে পারবে না, বিকাশ ভট্টাচার্যের পথ থেকে সরাতে পারবে, ওসব বলে লাভ নেই। অনেকে অনেক চেষ্টা করে গেছে, রাস্তায় বসে বলে কী হবে। শেষ প্রশ্ন, যারা যোগ্য পরীক্ষার্থী তাদের জন্য আপনার বার্তা? দেখুন, আমি আবারও বলছি যে যেখানে দেখবেন যে অন্যায় হয়েছে তার প্রতিবাদ করুন। আমি আন্দোলনকে পছন্দ করি, কিন্তু ন্যায্যতাকে তুলে ধরার জন্য আন্দোলন করুন। দয়া করে আন্দোলন এমন কিছু করবেন না যে রাজনৈতিক গুটি হয়ে যাবেন না, যে আপনি বেসিক্যালি যেটা করা যায় না। এই যারা ধরুন আইনজীবী সম্পর্কে বলছেন, আচ্ছা আইনজীবী সম্পর্কে বলা যায়? আপনি সন্ত্রাসবাদী সম্পর্কে 5টা কথা বলতে পারেন, সন্ত্রাসবাদ সম্পর্কে, কিন্তু আজমল কাসাবের হয়ে যে আইনজীবী দাঁড়িয়েছিল, আপনি মনে করলে কালকে তাকে গালাগালি দিয়ে আসতে পারেন কি? ঠিকই তাই। কারণ সেটা আইন ভঙ্গকারী একটা পদক্ষেপ, ঠিক। এবং সেটা যদি তৈরি হয় যে চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী দাঁড়াতে পারছেন, তার মানে হচ্ছে সেই রাজ্যে ললেস সিচুয়েশন তৈরি বঞ্চিত। এবং শুধু তাই না, আমরা কিন্তু এই প্রতিটি পদক্ষেপ যে যা হচ্ছে, যে আইন ভঙ্গকারী প্রতিটি পদক্ষেপে উপযুক্ত আইনি ইমপ্লিকেশন রয়েছে। আপনারা ভুলে যাবেন না, নিজেদের শিক্ষক দাবি করছেন, আবার আইন ভঙ্গকারী স্টেটমেন্ট দিচ্ছেন, দুটো একসঙ্গে চলতে পারে না, এবং এর লিগাল ইমপ্লিকেশন রয়েছে, এটা ভুলে যাবেন। বঞ্চিত শিক্ষকের সংখ্যা রাজ্য সরকার বলতে পারবে, এসএসসি বলতে পারবে, বোর্ড বলতে পারবে। আমি বলছি এটা দুভাবে সেগ্রিগেশন সম্ভব। এক, রাজ্য সরকার, বোর্ড, এসএসসি প্রকৃত তথ্য যদি দেয়, আর দ্বিতীয় হচ্ছে মমতা ব্যানার্জি যদি বলে দেয় কার কাছ থেকে টাকা নিয়েছে। দ্বিতীয় পথটা আরও সহজ। আমরা এতক্ষণ কথা বললাম বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে, এবং একজন নিরপেক্ষ স্বাধীন সাংবাদিক হিসেবে আপনাদের কাছে সত্যটা তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। ঠিক ভুল বিচার করবেন আপনারা, এবং রায় দেবে আদালত, মহামান্য সুপ্রিম কোর্ট। আগামী 7ই জানুয়ারি কী রায় দিচ্ছেন সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে, এবং এরকম আরও এক্সক্লুসিভ আপডেটসের জন্য আপনার চোখ থাকবে কবির সৌরভের ইউটিউব চ্যানেলে। নমস্কার।